আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। আজকে আমরা কিছু এনিমেল দেখানোর চেষ্টা করব, বিশেষ করে হাঁসের বাচ্চা। সো কথা বেশি না বাড়িয়ে চলে যায় মূল ব্লগে। নদীর ঢালু নামার সময় চোখে পড়লো বেশ কয়েকটা কলার কাঁধি। আর আমাদের যেতে হবে আজকে নদীর ওপারে, মানে যে খামারটা আজকে দেখার জন্য বা ভিজিট করার জন্য যাচ্ছি সেটা হচ্ছে নদীর ওপারে। আর এখানে মূলত দুইটা কলার কাঁধি কিন্তু ফেলে রাখা আছে, মানে কলা গাছের যে ভাদাইল বলে সেটা নিয়ে আছে, কিন্তু কাঁধিগুলো ফেলে গেছে। মানে ভাদাইলটা বেশি মূল্যবান কলার কাঁধির চেয়ে। আর গ্রামে মূলত এরকমই হয়। আর আমার পিছনে আমার মামার শ্বশুর বাড়ি, মানে এই কলার কাঁধিগুলো আমার মামার শ্বশুর বাড়ির গাছের। যেহেতু আমাদের গ্রামে মামার শ্বশুর বাড়ি, আর ওই পাশে আমাদের নতুন যে বাড়ি কিনছি ওই বাড়ি নদীর সাইডটা। ওই বাড়িটাও কয়েকদিনের ভিতর আপনাদের দেখানোর চেষ্টা করবো, যেহেতু ওই বাড়িতে তেমন একটা আমার যাওয়া হয় না, বা আমি যাই না। আমি কেন, আমাদের বাড়ি কেউই আসলে যাওয়া হয় না, কিনে ফেলে রাখা হয়েছে। যেদিন আসলে যাব আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর ইন ফিউচারে হয়তো আমার হাঁস মুরগির খামার বা এগ্রিকালচার নিয়ে যেহেতু কাজ করি, সব খামার আমি ওই বাড়িতেই নিয়ে আসবো। আর নদীর পাড়ে দেখা গেল বেশ কয়েকটা হাঁস, এগুলো কিন্তু একদম ফ্রেশ, যেহেতু এগুলো নদীর ফ্রেশ পানিতে গোসল করে। আর আমাদের হাঁসগুলা কিন্তু একদম দেখতে বাজে অবস্থা বর্তমান হয়ে গেছে, যেহেতু ওরা গোসল করতে পারে না ওরকম ফ্রেশ পানিতে। আর এটা আমাদের ইছামতি নদী। আর এই নদীটা ইছামতি নদী। আমাদের মানিকগঞ্জ জেলায় যাদের আসলে বাড়ি তারাই কিন্তু কেবল বলতে পারবেন যে ইছামতি নদীর নাম শুনেছেন কি না। এটাই সেই ইছামতি নদী। এটা কিন্তু একদম পদ্মা নদীর সঙ্গে সম্পৃক্ত। পদ্মা নদীতে যখন পানি চলে আসে তখন দেখা যায় আমাদের এই নদীটাতেও কিন্তু পানি চলে আসে। সময়ের ব্যবধান বা কালের পরিবর্তনে কিন্তু নদীটাও আজ মৃত, মানে নদীতে তেমন একটা বর্ষা পানি আসে না, নামমাত্র পানি আসে, যেমনটা কিছুটা দেখা যায় বড় একটা পুকুর বা বিলের মতো। আর অবশেষে ঢালু বেয়ে বেয়ে উঠতে তাদের বাড়িতে, মানে নদীর পাড়ের বাড়ি তো একদম ঢালু অবস্থা। আর প্রচুর পরিমাণ পেঁয়াজ বা আমাদের দেখা গেল কয়েকটা চীনা হাঁস, এগুলো আমাদের বাসারই ব্রিড, বা আমাদের কাছ থেকে যে ব্রিডগুলো নিয়ে আসছিল সেগুলাই। আর গেরস্থালী বাড়িতে যদি এরকম গরু না থাকে, খড়ের গাদা না থাকে বা খড়ের পালা না থাকে, দেখতে কিন্তু ভালো লাগে না। এখানেও কিন্তু একটা কলার কাঁধি, গ্রামে এই অবস্থায় বর্তমানে। আর আসার পরে বলল খামারের ভিতর যেন আমি একটু ঢুকে দেখি। এই খামারটা মূলত তৈরি করা হয়েছে বা ঘরটা তৈরি করা হয়েছে কিন্তু একদমই আমার পরামর্শে। মানে ফুপু একটা এনজিওতে জব করে, আর সেই এনজিওটা কেন্দ্র আমাদের বাড়িতেই। মানে প্রতি সপ্তাহে তার সঙ্গে আমার সঙ্গে দেখা হয় বা আমাদের বাসায় সে যায়। আমার কাজকর্মগুলো দেখে সেও কিন্তু অনেক অনুপ্রাণিত। মানে পরবর্তীতে সেও আমার কাছ থেকে কিন্তু পরামর্শ নিয়ে এই ঘরটা তৈরি করেছে। এটা মূলত তৈরি করা হয়েছে কোয়েলের জন্য। যেহেতু আমার কাছে কোয়েল নেই সেজন্য সেও কিন্তু কোয়েল এখন আপাতত করতেছে না। আর এসে কিন্তু আমার মনটা অনেক খারাপ হয়ে গেল হাঁসগুলো দেখে, কেননা 11 দিন বয়সে হিসেব অনুযায়ী হাঁস আরও বড় হয়ে যাওয়ার কথা। পরবর্তীতে দেখলাম সে কিন্তু ভালো মানের খাবার দিতে পারতেছে না, যেহেতু সে এ বিষয়ে অভিজ্ঞ না তেমন একটা। কম দামি খাবার ইউজ করাতে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। আপনারা মূলত যে মুদির দোকানে খাবারগুলো দেখেন 70 থেকে 80 টাকা কেজি, সেগুলো দেখবেন অনেকটাই শক্ত। আর পোলট্রি খামারের যে খাবারগুলো দেখবেন একদম নরম টাইপের, বা হাতে কিন্তু চাপ দিলে দেখা যায় গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ওগুলো 1 নম্বর খাবার। সবাই ওই খাবারটা ইউজ করার চেষ্টা করবেন।